এই দেশগুলোর মধ্যে কিভাবে আমরা গুডস ট্রেডেড করব and which goods are advantageous for trading এবং কোন ধরনের গুডস গুলো আমাদের জন্য ট্রেড করলে আমাদের জন্য অ্যাডভান্টেজ পাবো, কোন গুডস গুলো ট্রেড করলে আমরা অ্যাডভান্টেজ পাবো। যেমন এখানে একটা ফর এক্সাম্পল, ম্যাম অনেকে জয়েন দিতে পারতেছে না, একটু আপনি যদি রিকোয়েস্ট দেন তাহলে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ অনেকে জয়েন দিতে পারতেছে না ইয়েতে। কেন কেন? ম্যাম ওই যে আইডি যাচ্ছে তো। ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের প্যাটার্নটা কি হবে, কোনগুলো গুডস উৎপাদন করলে আমরা ট্রেড করতে পারবো সেই সম্পর্কে অ্যানালাইসিসই করে ইন্টারন্যাশনাল ট্রেড। The theories explains how goods traded among various nations and which goods are advantageous for trading. ইন্টারন্যাশনাল ট্রেডের থিওরিজে আমরা পড়লে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা কোন গুডস গুলো আমরা ট্রেড করব এবং কোন গুডস গুলো ট্রেড করলে আমরা বেশি অ্যাডভান্টেজ পাবো। বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করলে আমরা কোন গুডস গুলো এক্সপোর্ট করলে আমরা অ্যাডভান্টেজ পাবো। যেমন ফর এক্সাম্পল ইউএসএ হ্যাভ অ্যাডভান্টেজ কার ম্যানুফ্যাকচারিং। ইউএসএ কার ম্যানুফ্যাকচারিং এ তার টেকনোলজি আছে, তার সাপোর্টিং সবকিছুই আছে। আর আমাদের বাংলাদেশের না উদাহরণ দিই, ইন্ডিয়ার উদাহরণ দিই, ইন্ডিয়া স্পিসিস এটসেট্রা। ইন্ডিয়া মশলার জন্য তার যে আছে রপ্তানি করার জন্য তার সে অ্যাডভান্টেজ পাচ্ছে। প্রাকৃতিক ন্যাচারাল যে ন্যাচারাল রিসোর্সের দিক থেকে সে হচ্ছে স্পিসিস মানে হচ্ছে মশলার জন্য সে এক্সপোর্ট করলে সে অ্যাডভান্টেজ পাবে। এখন ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল থিওরিজ, মানে আগে সনাতন যে থিওরিজ গুলো ছিল সেগুলো, আর একটা হচ্ছে মডার্ন থিওরিজ। শুভ, সৌরভ আছো? সৌরভ, হ্যাঁ তুমি শুনছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিজ বলতে কি বুঝো বলো তো? ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি ম্যাডাম হচ্ছে যে বিশ্বে বিভিন্ন ধরনের ট্রেড হয়, এটা মানে আবার দুই ভাবে থিওরিটা ভাগ করছে, ট্র্যাডিশনাল থিওরি আর মডার্ন থিওরি। এই থিওরিজ গুলো পড়ে আমরা কি জানতে পারবো? এই থিওরিজ মানে ট্র্যাডিশনাল থিওরি মানে সনাতন ধর্মী যেটা থিওরি ওটা, আর মডার্ন হচ্ছে বর্তমান সময়ের যে থিওরিজ। মানে কনসেপ্টটা কি আসলে ট্রেড থিওরিজ পড়লে? আমি তো তখন মানে ঢুকতে পারিনি। তখন ধরতে পারোনি? মানে ঢুকতে পারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। প্রথমে কে ছিল? প্রথমে কে ছিল? প্রথম থেকে কে শুনছো? নাইস ম্যাম, নাইস। হ্যাঁ নাইস। ম্যাম আমি তো ঢুকতেই পারিনি, আমি 15 মিনিট পরে ঢুকতে পারছি, লিংকে আজকে মনে হয় প্রবলেম ছিল এর জন্য ঢুকতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটার কনসেপ্টটা হচ্ছে আসলে যে এটা ওই ইন্টারন্যাশনাল ট্রেডের প্যাটার্নটাকে মিন করে। তুমি বলো তোমার নাম কি, আগে তোমার নাম বলো। হ্যাঁ ম্যাম আমার নাম হচ্ছে শুভ, আমি শুভ বলতেছি। হ্যাঁ শুভ বলো। ম্যাম এটা আসলে কনসেপ্টটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেডের প্যাটার্নটাকে মেইন করে। প্যাটার্ন কি জিনিস বুঝাও? প্যাটার্ন বলতে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন দেশের যারা বিভিন্ন পণ্য রপ্তানি বা এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো পায় বা অন্যান্য যে ইয়াগুলা সিস্টেমগুলা, প্যাটার্ন, এটাই মনে হয় প্যাটার্ন।
তোমরা কি কথাগুলো নোট করছো, খাতা কলমে লিখছো? আমি দেখছি অনেকক্ষণ ধরেই বললাম। ম্যাম একটা উদাহরণ দাও দেখি। ম্যাম ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি বলতে আপনি বলছিলেন হচ্ছে কোন গুডগুলো আমরা এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট করার মাধ্যমে বেশি অ্যাডভান্টেজ পাবো। হ্যাঁ, এটাই হচ্ছে বলছিলাম যে আমরা কোন গুডগুলো ট্রেড করব। ঠিক আছে, জি আমরা ম্যাম। ইচ্ছা করলে তো হচ্ছে সব গুড দিয়েই তো ট্রেড করতে পারি না। কোন গুডগুলো ট্রেড করলে আমরা অ্যাডভান্টেজ পাবো, বেশি অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে, জি আবার আমাদের তো রিসোর্স লিমিটেড, আমরা তো চাইলেই হচ্ছে যেমন আমাদের দেশটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি না ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি বলতে পারবা? লেবার স্যার ম্যাম। আমরা হচ্ছে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি, আমাদের জনসংখ্যা বেশি, আমাদের ক্যাপিটাল কম। ঠিক আছে, আমরা হচ্ছে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। আরো বলছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড কে কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। থিওরিজ গুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ট্রেডিশনাল থিওরিজ, আর একটা হচ্ছে মডার্ন থিওরিজ। ট্রেডিশনাল থিওরিজ এখানে আবার 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মার্কেন্টিলিজম, মার্কেন্টিলিজম MERCANTILISM, মার্কেন্টিলিজম। 2 নাম্বার হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, 3 নাম্বার হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, 4 নাম্বার হচ্ছে ফ্যাক্টর ইন্ডোমেন্ট থিওরি। 4 নাম্বার হচ্ছে কি ফ্যাক্টর ইন্ডোমেন্ট থিওরি। এই 4 ভাগে ভাগ করা যায় ট্রেডিশনাল থিওরিকে, থিওরিজ গুলোকে। এই অঙ্গীকার নামাটা এটা দেখার পরে মডার্ন থিওরিজ গুলোকেও 4 ভাগে ভাগ করা ম্যাম যায়। আবার একটু বলেন। নাম্বার 1 হচ্ছে মার্কেন্টিলিজম থিওরি। ট্রেডিশনাল থিওরিজকে 4 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে মার্কেন্টিলিজম থিওরি, 2 নাম্বার হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, 3 নাম্বার হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, 4 নাম্বার হচ্ছে ফ্যাক্টর ইন্ডোমেন্ট থিওরি। ম্যাম 2 নাম্বারটা কি লেখা- বললেন? লেখা হয়েছে? জি ম্যাম। এখন মডার্ন থিওরিজ গুলোকেও 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কান্ট্রি সিমিলারিটি থিওরি, কান্ট্রি সিমিলারিটি থিওরি। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি। 3 নম্বর হচ্ছে নিউ ট্রেড থিওরি। 4 নম্বর হচ্ছে ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। 4 নম্বর হচ্ছে ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ম্যাম 3 নাম্বার। নিউ ট্রেড থিওরি। ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এখন আমরা মার্কেন্টিলিজম থিওরিটা বুঝবো। হ্যাঁ, ইট ইজ দ্য ওল্ডেস্ট থিওরি, এটা অনেক আগের, অনেক পুরাতন থিওরি। এই থিওরিটা, দিস থিওরি ইজ গিভেন বাই থমাস মুন। থমাস মুন এই থিওরিটা দিয়েছেন ইন দ্য মিড 16th সেঞ্চুরিতে ইন ইংল্যান্ডে ইমাস্ট। এটা হচ্ছে মানে উদ্ভাবন হয় হচ্ছে ইংল্যান্ডে ইন দ্য মিড 16th সেঞ্চুরি। তো এখানে যেটা বলা হয়েছে, তো এটা অনেক ওল্ডেস্ট থিওরি।
তো তখন আমরা হচ্ছে একটা কান্ট্রির যে ওয়েলথ এটা হচ্ছে ইনক্রিজ করবে তখনই, মানে একটা কান্ট্রির ওয়েলথকে পরিমাপ করা হয় গোল্ড দিয়ে, হ্যাঁ। তখন গোল্ড রিজার্ভ হতো, তখন হচ্ছে এটা তো অনেক আগের থিওরি, তখন কারেন্সি দিয়ে গুডস গুলো এক দেশ থেকে আরেক দেশে কেনা বেচা হতো না, তখন গোল্ডের মাধ্যমেই কি হতো, এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে পণ্যগুলো গোল্ডের মাধ্যমে কেনা বেচা হতো। তো তাহলে লিখে ফেলো, ইট ইজ দ্য ওল্ডেস্ট থিওরি, দিস থিওরি ইজ গিভেন বাই থমাস মুন। This theory emerged in England in the mid 16th century. এগুলো জানতে হবে যে থমাস মুন এই থিওরিটা দিয়েছেন, এটা একটা ওল্ডেস্ট থিওরি, এটা 16th সেঞ্চুরিতে মাঝামাঝিতে ইংল্যান্ডে এটা হচ্ছে উদ্ভাবন হয়। তো ইট অ্যাসিউমস গোল্ড অ্যাজ এ মেজার অফ কান্ট্রিজ ওয়েলথ। এই থিওরিটা এখানে ধরে নেওয়া হয়েছে যে গোল্ড একটা দেশের কি করে, একটা কান্ট্রির যে ওয়েলথ সেটাকে মেজার করে, গোল্ডের মাধ্যমে সেটা মেজার হয়, একটা দেশের যে ওয়েলথ সেটা মেজার হয় গোল্ডের মাধ্যমে। তাহলে গোল্ড কখন ইনক্রিজ করবে, যখন একটা দেশ কি করবে, এক্সপোর্ট করবে, তাই না? গোল্ড কখন ইনক্রিজ করবে, যখন একটা দেশ এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করলে কি সে গোল্ড পাবে, তাহলে তার ওয়েলথ ইনক্রিজ করবে। প্রাইমারি গোল ইজ টু ইনক্রিজ দ্য ওয়েলথ অফ দ্য নেশনস বাই অ্যাকোয়ারিং গোল্ড, আর ইট ইজ বেসড অন জিরো সাম গেম। এই থিওরিটা বেসড অন জিরো সাম গেম। জিরো সাম গেম মানে বোঝাচ্ছে এখানে যে হচ্ছে একটা দেশ, এখানে তো ট্রেড হতে হলে তো দুইটা দেশ লাগে, তাই না? শুধুমাত্র একটা দেশ এক্সপোর্ট করবে, মানে একটা দেশের বেনিফিটটা হবে, আর একটা দেশ লস করবে, ঠিক আছে? একটা কান্ট্রি হচ্ছে জিরো সাম গেম বলতে বোঝাচ্ছে শুধুমাত্র একটা কান্ট্রি বেনিফিটেড হবে আর একটা কান্ট্রি লস করবে, লস হবে। কারণ একটা কান্ট্রি যদি শুধুমাত্র এক্সপোর্ট করে তাহলে সে গেইন করবে, আর একটা কান্ট্রি শুধুমাত্র সে যদি ইম্পোর্ট করে তাহলে সে কি লস করবে, তার সব গোল্ড চলে যাবে হচ্ছে ধরো কান্ট্রি বি, কান্ট্রি এ শুধু এক্সপোর্ট করছে আর কান্ট্রি বি শুধু ইম্পোর্ট করছে, তাহলে কি সব গোল্ড কি হবে, কান্ট্রি এর কাছে চলে আসবে। আর এখানে আচ্ছা তোমরা কি বলতে পারবা যে এক্সপোর্টের সাথে প্রাইসের কি রিলেশন? তোমরা কেউ বলতে পারবা এক্সপোর্টের সাথে প্রাইসের কি রিলেশন, এক্সপোর্টের প্রাইসের সাথে আবার ইম্পোর্টের কি রিলেশন, কেউ বলতে পারবা? সজীব, পজিটিভ হ্যাঁ ম্যাম, পজিটিভ রিলেশন, প্রাইস বাড়লে তো এক্সপোর্ট বাড়ে। প্রাইস বাড়লে এক্সপোর্ট বাড়বে গাধা, হ্যাঁ? কিভাবে বাড়বে? যদি প্রাইস বেড়ে যায় তাহলে ধরো যে আমরা এক্সপোর্ট করছি একটা পণ্য, ঠিক আছে, প্রাইস বেড়ে গেল, আমরা আর ইম্পোর্ট করব? সেই জিনিসটা তো অন্য কান্ট্রি আর ইম্পোর্ট করবে না, করবে? মানে একটা দেশ আরেকটা দেশ থেকে, একটা দেশ ধরো যে এক্সপোর্ট করছে, ধরো যে 50 টাকা, যেমন ইন্ডিয়া, হ্যাঁ, 40 টাকা দিয়ে পেঁয়াজ এক্সপোর্ট করছে ধরো, হ্যাঁ, এখন প্রাইস বেড়ে গেল 60 টাকা হলো, তখন কি আমরা কিনবো সেটা? ইন্ডিয়া কি সেটা আর এক্সপোর্ট করতে পারবে? না ম্যাম। কি বুঝতে পারছো তোমরা, রিলেশনটা বুঝতে পারতেছো? প্রাইস আর এক্সপোর্টের রিলেশন বুঝতে পারতেছো? প্রাইস যত বাড়বে, ঠিক আছে, এক্সপোর্ট তত কমবে। প্রাইস যদি বেড়ে যায়, এক্সপোর্ট তখনই হবে যখন আমরা কি জানি, যখন একটা পণ্যের কোয়ালিটিটা বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে। আমরা তো অন্য দেশ থেকে তখনই নিব, ইম্পোর্ট করব। আমরা একটা দেশ থেকে তখনই একটা জিনিস কিনবো যখন কি একটা কোয়ালিটি ভালো পাবো, দাম হচ্ছে কম পাবো, তখনই তো কিনবো, তার আগে তো কিনবো না। তো এই জন্য দেখা যাচ্ছে প্রাইস যদি বৃদ্ধি পায়
তখন ওই দেশ আর এক্সপোর্ট ভাই। কমে যায়, তখন ওই দেশের এক্সপোর্ট আর কমে যাবে, কারণ ওই বেশি দামে তার কেউ আর ইম্পোর্ট করতে রাজি হবে না, কেউ কিনতে চাবে না। আর প্রাইস যদি কমে যায় তখন আবার প্রাইস যদি আমরা দেখি যে প্রাইস কমে গেছে, তখন ইম্পোর্টটা আবার বেশি হবে, আমরা তখন বেশি বেশি ইম্পোর্ট করতে যাবো। কি বুঝতে পারছো রিলেশন? বুঝতে পারোনি? জি ম্যাম। কে বুঝতে পারছে? একটু বুঝাও তো, একটু ইয়ে করো, একটু বলো কে বুঝতে পারছে। আচ্ছা বিয়ের পরে সমস্যা নেই। কি কেউ বুঝনি কথাটা? ম্যাম প্রাইস বাড়লে এক্সপোর্টটা কমে যাবে, আর প্রাইসটা যদি কমে যায় তখন এক্সপোর্টটা বেড়ে যাবে। কিভাবে এটা পসিবল, একটু উদাহরণ দিয়ে বোঝাও তো। ম্যাম আমরা নরমালি যখন পেঁয়াজটা রপ্তানি বাইরে থেকে যখন আমরা দেশে নেই, তখন অন্য দেশে যখন দাম কম পাই তখনই নেই, কিন্তু যখনই দামটা বেড়ে যায় আমরা তখন পেঁয়াজটা একটু কম নেই, যার ফলে এক্সপোর্টটা অন্য দেশে কমে যাচ্ছে তখন। হ্যাঁ, কারণ হচ্ছে তখন ইন্ডিয়া আর এক্সপোর্ট করতে পারছে না, দাম যদি বেশি বেড়ে যায় তখন ইন্ডিয়া আর এক্সপোর্ট করতে পারবে? আমাদের দেশের পেঁয়াজ হচ্ছে কত 40 টাকা কেজি, ইন্ডিয়া যদি 60 টাকা করে, কেউ কিনবে? আমাদের দেশের জনগণ কিনবে? তখন সে আর এক্সপোর্ট করতে পারবে? পারবে না। জি ম্যাম। Country should increase gold by promoting exports and discouraging imports. Country should increase gold. এখন এই থিওরিতে বলা হচ্ছে যে যেহেতু গোল্ডের মাধ্যমে আমরা মেজার করছি ওয়েলটাকে, একটা দেশের যে ওয়েল সেটাকে আমরা গোল্ডের মাধ্যমে মেজার করছি, এখন সেই দেশের গোল্ড তখনই ইনক্রিজ করবে যখন এক্সপোর্টটা বাড়বে, এবং সেই দেশে তখন কি ইম্পোর্টটা ডিসকারেজিং, মানে ইম্পোর্টটাকে কমাইতে হবে। আমরা তো জানি, কারণ গোল্ডের মাধ্যমে যদি ওয়েল কেনা বেচাটা হবে, পণ্য কেনা বেচা হবে গোল্ডের মাধ্যমে, গোল্ডটা তখনই বাড়বে কখন বাড়বে? যখন এক্সপোর্ট করবে সেই দেশ, আর ইম্পোর্ট করবে না। ঠিক আছে, ইম্পোর্ট করলে তো আবার গোল্ড কমে যাবে। এখন এই থিওরির কিছু ড্রব্যাকস আছে, ড্রব্যাক গুলো হচ্ছে this theory did not recognize anything except gold as a measure of country's wealth. এই থিওরিটা হচ্ছে গোল্ড ছাড়া কিভাবে একটা কান্ট্রির ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যাবে সে সম্পর্কে বলেনি। A country cannot benefit in long run by only exporting or importing. আসলে আমরা বাস্তবে দেখো, চিন্তা করো যে একটা কান্ট্রি যদি শুধুমাত্র এক্সপোর্ট করে, এই থিওরিতে বলা হয়েছে এক্সপোর্টটাকে ইনকারেজ করতে হবে, শুধু এক্সপোর্ট করতে হবে, আর ইম্পোর্ট করা যাবে না। ইম্পোর্ট করলে ওয়েলথ কমে যাবে। ওয়েলথ হচ্ছে ওয়েলথটা, তাহলে ওয়েলথ যদি আমরা ইম্পোর্ট করি তাহলে আমাদের গোল্ড চলে যাবে, আমাদের হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না। কিন্তু এটা শর্ট রানে পসিবল। শর্ট রানে যদি অল্প সময়ে একটা দেশ যদি খালি এক্সপোর্ট করে তাহলে সে বেনিফিটেড হবে, বা শুধুমাত্র যদি ইম্পোর্ট না করে। কিন্তু যদি একটা দেশ ধরো যে একটা দেশ শুধু এক্সপোর্টই করছে, তো কান্ট্রি এ শুধু এক্সপোর্টই করছে, করে ওর হচ্ছে গোল্ডটা বাড়াচ্ছে, কিন্তু লং রানে এটা হচ্ছে আসলে এটা পসিবল না। লং রানে একটা দেশ কখনোই এটা ডিসইকুইলিব্রিয়াম দেখা দিবে ব্যালেন্স অফ ট্রেডে, বিওটি তে ব্যালেন্স অফ ট্রেডে। এর ফলে কি শুধু যদি এক্সপোর্ট করে তাহলে কি ব্যালেন্স অফ ট্রেডে কি হবে? যদি শুধুমাত্র ইম্পোর্টই করছে তখন লং রানে দেখা যাবে যে ব্যালেন্স অফ ট্রেডে ডিসইকুইলিব্রিয়াম দেখা যাবে। যেমন চিন্তা করো যে কান্ট্রি এ কান্ট্রি বি, কান্ট্রি এ শুধু এক্সপোর্ট করছে, এক্সপোর্ট করে অনেক গোল্ড হয়ে গেছে, তখন কি হবে? একটা ওই দেশে ধরো যে আমাদের বাংলাদেশেই আমরা শুধু এক্সপোর্ট করছি, তখন হচ্ছে আমাদের যে ব্যালেন্স অফ ট্রেড সেখানে ইমব্যালেন্স দেখা দিবে। এমনকি আমরা যদি গোল্ডের মাধ্যমে যদি কেনা বেচাটা করি তাহলে গোল্ড অনেক বেড়ে যাবে,
বেড়ে গেলে কি হবে, আমাদের ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাবে লং রানে। মানি সাপ্লাই বেড়ে যাবে, তখন আমরা কি একটা জিনিস যেটা আমরা কিনতাম 10 টাকা দিয়ে, তখন সেটা আমরা কিনবো 100 টাকা দিয়ে। কারণ কি হবে, তখন মানুষের হাতে অনেক পয়সা চলে আসবে, ইনফ্লেশন হবে ম্যাডাম। তো এর ফলে ইনফ্লেশনটা দেখা দিবে, ঠিক আছে। আবার একটা আমরা ধরো যে ইম্পোর্টেই করছি, শুধু বাংলাদেশ খালি ইম্পোর্টেই করছে, সব সোনা চলে গেল, তাহলে এখানে কি ইম্প্যাক্টটা হবে, তখন বাংলাদেশের যে সব টাকা পয়সা চলে যাবে, তখন ইনফ্লেশন না হয়ে তখন জিনিসের মানে মানুষের পারচেসিং পাওয়ার মানে জিনিস কেনার মতো ক্ষমতা থাকবে না। তো এই জন্যই বলা হচ্ছে যে এটা একটা ড্রব্যাকস, যে একটা দেশ শুধুমাত্র এক্সপোর্ট বা ইম্পোর্ট যদি বেশি শুধু এক্সপোর্টে যদি বেশি করে বা ইম্পোর্টে যদি বেশি করে, তাহলে লং রানে এটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম দেখা দেয় ব্যালেন্স অফ ট্রেডে। তারপরে এই থিওরি তো দিয়েছেন হচ্ছে ডেভিড হ্যাম শোড দ্যাট ডিউ টু increase in inflow of gold in a country there will be increase in money supply। এটা আমি বললাম যে গোল্ড যখন ইনফ্লোটা বেশি হবে গোল্ডের, তখন হচ্ছে মানি সাপ্লাইটা বেড়ে যাবে, এটা প্রাইসটাকে বৃদ্ধি করবে, একটা মানুষ তখন 10 টাকা দিয়ে যে জিনিস পাইতো সেটা 100 টাকা দিয়ে কিনবে, and discourage exports and encourage imports। তো এই থিওরিটা কে বুঝছে ভালো, কে ব্যাখ্যা করতে পারবে? হ্যাঁ, কে বুঝছে? নাইস, বুঝছো তুমি? জি ম্যাম। নাইস, হ্যাঁ একটু বুঝাও তো এই যে মার্কেন্টালিজম থিওরিটা কি বলছে। ম্যাম মার্কেন্টিলিজম থিওরি হচ্ছে, এটা হচ্ছে সবচাইতে পুরাতন একটা থিওরি। এটা হচ্ছে থমাস মুন এটা দিয়েছে হচ্ছে ইংল্যান্ড থেকে 16 সেঞ্চুরিতে। এটা হচ্ছে কথা হচ্ছে যখন একটা দেশ এক্সপোর্ট করবে তখন গোল্ড হচ্ছে ইনক্রিজ করবে, আর হচ্ছে যখন এক্সপোর্ট করবে তখন একটা কান্ট্রি গেইন করবে আর হচ্ছে আরেকটা কান্ট্রি লস করবে। আর এই হচ্ছে মার্কেন্টিলিজম থিওরিতে এটা হচ্ছে গোল্ড কেনা বেচা হতো, মানে গোল্ড কেনা বেচার মাধ্যমে এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করতো। আর গোল্ড ছাড়া কিভাবে কেনা বেচা করা যায় এই থিওরিতে তা বলা হয়নি। যখন একটা দেশ কোনো কিছু পারচেস করবে তখন হচ্ছে গোল্ড, মানে একটা দেশ যখন কোনো কিছু ইম্পোর্ট করবে তখন গোল্ডটা চলে যাবে। এর জন্য এই থিওরিটা এক্সপোর্টের দিকে বেশি গুরুত্ব দিছে আর ইম্পোর্টের দিকে গুরুত্ব কম দিয়েছে। জি ম্যাম, আমি এতটুকু পারবো। ক্যাম্পাস এরিয়াতে কারেন্ট চলে গেছে, ঠিক এখন কি হয় জানি, ম্যামও চলে গেছে নাকি? ভালো বলেছো।